আশির দশকের মাঝামাঝি বিশ্বের সঙ্গীতাঙ্গন তখন কাঁপছে মেটাল জ্বরে। পশ্চিমা বিশ্বে একের পর এক গড়ে উঠছে মেটাল ও হার্ড রক ব্যান্ড। চারদিকে কনসার্টের জোয়ার। মেটালিকা, আয়রন মেইডেন, জুডাস প্রিস্ট, ব্ল্যাক সাবাথ, স্করপিয়নের মতো ব্যান্ডগুলোর গান যেন পৃথিবী শাসন করতে শুরু করলো। মেটাল হার্ড রকের উন্মাদনে স্পর্শ করলো ঢাকাকেও। একের পর এক তরুণ নির্ভর হার্ড রক ব্যান্ড প্রতিষ্ঠিত হতে থাকে। এর মধ্যে যাদের কথা প্রথমে উচ্চারিত হয় সেটি হচ্ছে ওয়ারফেজ। সেই থেকে পথ চলা। 4 দশকের এই পথ চলায় বহু ভাঙা গড়ার মধ্য দিয়েও মহারাজ অসামাজিক ধূসর মানচিত্র যেমন শ্রোতাকে আন্দোলিত করেছে, তেমনি অবাক ভালোবাসা, পূর্ণতার মতো গানগুলো শ্রোতার প্রেমকে জাগিয়েছে নতুন করে। কনসার্টের তরুণ শ্রোতাদের ওয়ারফেজের গান কাঁদিয়েছে, ভাবিয়েছে। অনেকের মতো বাংলাদেশে হার্ড রক ব্যান্ডের ভুবনে ওয়ারফেজ একটা বটগাছের মতো, যার প্রেরণা ছায়ায় প্রতিষ্ঠিত হয়েছে অসংখ্য হার্ড রক ব্যান্ড। দেশে তো বটেই, কলকাতায়ও অনেক ব্যান্ডের সুরই হয় ওয়ারফেজের গান চর্চা করে। অবশেষে দীর্ঘ এই পথ চলায় রাষ্ট্রীয় স্বীকৃতি পেল ব্যান্ড ওয়ারফেজ। এবছর রাষ্ট্রীয় সম্মাননা 21 পদক পেতে যাচ্ছে আমাদের সকলের জনপ্রিয় মেটাল ও রক ব্যান্ড ওয়ারফেজ। আর তাই আমাদের স্টুডিওতে আজ উপস্থিত হয়েছেন ব্যান্ডের দলনেতা এবং বাম্পার সহ সভাপতি শেখ মনিরুল আলম টিপু ও ওয়ারফেজ ব্যান্ডের ভোকালিস্ট পলাশ নূর। ওয়েলকাম টু স্যান্ডেলিনা শোবিজ টুনাইট। কেমন আছেন? থ্যাংক ইউ, ভালো আছি, থ্যাংক ইউ। 21 পদক প্রাপ্তির জন্য যমুনা টেলিভিশনের পক্ষ থেকে আপনাদের অভিনন্দন জানাচ্ছি। অনেক ধন্যবাদ। কেমন লাগছে 21 পদক পেয়ে? এরকম একটা সংবাদের জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। আসলে জীবদ্দশায় যে এরকম একটা আমরা সম্মাননা পাব এবং দেশের সর্বোচ্চ দ্বিতীয় বেসামরিক পদক, এটা যে আমরা সম্মানিত হব, এটা আসলে আমাদের মাথায় ছিল না। পেয়ে অবশ্যই খুবই ভালো লাগছে, যেটা জীবদ্দশায় আসলে এটা আমরা অর্জন করলাম, আমরা যারা আছি ওয়ারফেজের পক্ষ থেকে। এবং এটার অনুভূতিটা আসলে এখনও ঠিক বুঝে উঠতে পারছি না, আসলে এটা কি হয়ে গেল। খুবই ভালো লাগছে এক কথায়। পলাশ ভাই, আপনার অনুভূতির ব্যাপারে জানতে চাই। আসলে টিউবা একটু আগে বললেন যে আসলে আমরা এখন একটা ঘোরের ভিতরে আছি, আসলে ঘোরটা কাটিয়ে উঠতে পারিনি, বাট ফিলিংসটা আসলে ইনকম্পারেবল। এরকম একটা অনুভূতি জীবনে আসবে বা এরকম একটা প্রাপ্তি আমাদের জীবনে আসবে, এটা আসলে স্বপ্নে কখনো চিন্তা করিনি। আসলে ভাষা প্রকাশ করা কঠিন, বাট তারপরেও একটা সম্মাননা যেহেতু এসছে, রাষ্ট্রীয় একটা দ্বিতীয় সর্বোচ্চ সম্মাননা আমরা পেয়েছি। এখন যেরকম আমার কাছে মনে হয় যে আমাদের প্রাপ্তির জায়গাটা যত বড়, চ্যালেঞ্জটা অনেক বেশি বড়, আর অনেক কিছু দেওয়ার বাকি আছে মনে হয়। টিপু ভাইয়া, দীর্ঘ 4 দশকের পথ চলা, যদি এই জার্নির কথা বলি, কি বলবেন? হ্যাঁ, 4 দশকের উপরে পথ চলা চলছে এখনও। আসলে এই পথ চলাটা একেবারেই সহজ ছিল না, সহজ না। আপনি জানেন, ব্যান্ড একটা পরিবারের মতো, অনেককে নিয়ে চলতে হয়, সবার ভালো লাগা খারাপ লাগা থাকে, সব কিছু বুঝে শুনে ম্যানেজ করে চলতে হয়, এটা ইজি না। এবং আপনি হয়তো জানেন যে ওয়ারফেজের ফান্ডিং লাইন আপ থেকে শুরু করে এখন পর্যন্ত অনেকবার লাইন আপে পরিবর্তন এসেছে, এবং লাইন আপ পরিবর্তন হওয়া মানে অনেক ব্যান্ড 5 পা আগালে 10 পা পিছিয়ে যায়। সো এই ব্যাপারগুলো আবার ওইভাবে এক জায়গায় আনা, আবার ওই কোয়ালিটি মেনটেন করে পারফর্ম করা, নিজেদেরকে বজায় রাখা, এটা একেবারেই সহজ না, সহজ ছিল না, এখনও বলবো সহজ না। তা এটা মেনটেন করে যাচ্ছি, তা এই তো, এই সহজ ছিল না, বাট চলে যাচ্ছি আল্লাহর রহমতে, সবার দোয়াই ভালোবাসায়। পলাশ ভাইয়া, প্রায় 10 বছর কাছাকাছি হলো আপনি ওয়ারফেজের সাথে যুক্ত। আপনি কি বলবেন আপনার প্রাপ্তি নিয়ে? আমার প্রাপ্তির জায়গা থেকে আসলে আমি বলার আগে আমি যেটা বলতে চাই যে আপনি দেখবেন যে আমাদেরকে বলা হচ্ছে যে সঙ্গীতে বিশেষ অবদান রাখার জন্য আমরা এই অর্জনটা বা এই পুরস্কারটা আমাদের দেওয়া হচ্ছে। তো অর্জনের কথা যদি বলতে হয়, আমার কথা বলার আগে আমি সেটা বলতে চাই যে ওয়ারফেজের জার্নিটা এমন একটা সময় হয়েছিল, অনেক কিছুই তখন হতো না, বাংলা ব্যান্ড সঙ্গীতকে অপসংস্কৃতি বলা হতো। ওই কষ্টের জায়গা থেকে শুরু করে আজকে এই 4 দশকের বেশি সময় ধরে ব্যান্ড চলছে, ব্যান্ড সগর্বে মানে স্বনামধন্যে এগিয়ে যাচ্ছে। আসলে এটা আসলে আমার কাছে যেটা মনে হয়, এই প্রাপ্তিটা আসলে আমি ভাগ করে নিতে চাই। এবং আমি খুব ছোট্ট একজন মানুষ, 10 বছর, আমি জানি না কতটুকু আমার অবদান আছে এটাতে, বাট আমার কাছে মনে হয় যে বড় ভাইরা আছেন, তাদের লেগেসিটি আমরা ফলো করছি এবং চেষ্টা করে যাচ্ছি আসলে ভালো কিছু করার। টিপু ভাইয়া, আপনাদের শুরুটা হয়েছিল ইংরেজি রক ব্যান্ড গানের কাভার দিয়ে। ম্যাক ভাই বললেন যে বাংলা রক ব্যান্ডের গান করতে, সেই ব্যাপারে জানতে চাচ্ছি, সেই শুরুটা কি মনে পড়ে? অবশ্যই, অবশ্যই। আসলে বেসিকলি আপনি শুরুতেই যেটা বলেছেন ইন্ট্রোডাকশনে, যে আসলে আমরা ইংলিশ কাভার নাম্বার করতাম, আয়রন মেইডেন, ব্ল্যাক সাবাথ, স্করপিয়ন, ডিপ পার্পল, এগুলো অনেক কিছুই করতাম। এখন যখন আমরা বাম্বার মেম্বার হলাম, তখন বাম্বার বৈশাখী কনসার্ট হবে ঢাকা বিশ্ববিদ্যালয়।
তা তখন বাম্বার তৎকালীন প্রেসিডেন্ট ছিলেন, সভাপতি ছিলেন মাকসুদুল হক। তা তখন আমরা ওয়ারফেস ইন ঢাকা, রকস্টাটা, এসএস, আমরা 4টা ব্যান্ড মাত্র বাম্বার সদস্য পদ পাই। তা এই কনসার্টে পারফর্ম করতে হলে সবাইকে বাংলা গান করতে হবে, কোনো ইংলিশ কাভার নাম্বার করা যাবে না। তখন মাকসুদ ভাই আমাদেরকে ওনার অফিসে ডেকে নিলেন, আমাদের সব ব্যান্ডকে বোঝালেন, আমাদেরকেও বোঝালেন যে বাংলা আমাদের মাতৃভাষা। যদি বাংলাদেশে আমরা কোনো কিছু করতে চাই, বাংলা ভাষায় দর্শক শ্রোতার হৃদয়ে যে জায়গা করতে চাই, তাহলে বাংলা গানের কোনো বিকল্প নেই, তোমাদেরকে বাংলা গানই করতে হবে। তখন আমরা ওই কনসার্টে 3টা নিজেদের বাংলা গান করেছিলাম, আরেকটা শ্রদ্ধেয় আজম খানের গান করেছিলাম। সেখান থেকে আমাদের বাংলা গানের পথ চলা শুরু, এবং এইভাবেই মাকসুদ ভাইয়ের অনুপ্রেরণায় আমরা বাংলা গান করা শুরু করি। দুজনের কাছেই জানতে চাই, প্রাপ্তি সবসময় দায়িত্ব বাড়িয়ে দেয়, সেই জায়গা থেকে ওয়ারফেস প্রাপ্তির পাশাপাশি দায়িত্ববোধের জায়গা থেকে কি করতে চায়? এই যে পলাশ একটু আগে ব্যাপারটা বলেছে যে এই পুরস্কার পেলাম, এটা আসলে আমাদের একটা দায়িত্বটা বাড়িয়ে দিল। আসলে সামনে আমাদের অনেক কিছু প্ল্যান আছে। পলাশ তো প্রায় 10 বছরের কাছাকাছি আমাদের এখন লিড সিঙ্গার হিসেবে কাজ করছে, এবং মাশাআল্লাহ খুব ভালো করছে। তা ওকে নিয়ে একটা আমাদের নতুন গানের অ্যালবাম ওভারডিউ হয়ে গেছে, সেটাতে আমরা হাত দিয়েছি মাত্র, সেটা নিয়ে আগাচ্ছি। এবং সেই সাথে কিছু মিউজিক ভিডিওস, আরও কিছু প্ল্যান আছে, আবার সামনে দেশের বাইরে ট্যুর আছে। সব কিছু মিলিয়ে আসলে এই প্ল্যানগুলো আছে। আর মাত্র 21 পদক পেলাম, সেটা নিয়েও চিন্তাভাবনা থাকবে আমাদের সামনে, সেটা নিয়ে আগাবো। পলাশ কিছু বলো। আমি আমার টেকটা একটু ডিফারেন্ট হবে, অবশ্যই একটু ভাইয়া ক্ষমা করবেন। সেটা হচ্ছে যে আমার কাছে যেটা মনে হয় যে ওয়ারফেস, আপনি যেমন বলছিলেন যে আমাদের ইংরেজি গানের দিয়ে আমাদের যাত্রাটা শুরু হয় আসলে, তারপরে কিন্তু ওয়ারফেস বাংলা গান করেছে, আর কখনো হয়তো ইংরেজি ওইভাবে করেনি। আমাদের একটা অবজেক্টিভ আছে যে আমরা আমাদের বাংলা গানটাকে বা আমাদের ওয়ারফেসের যে একটা ফিলসফি, যে একটা মেসেজ আমরা দিতে চাই, আমরা সবসময় সত্য কথা বলেছি, আসলে সমাজের অসংগতি নিয়ে কথা বলেছি, আবার রোমান্টিসিজম নিয়েও কথা বলেছি, এবং একেবারে ধ্রুব সত্যটাই তুলে ধরার চেষ্টা করেছি, এবং খুব সুন্দর সাবলীল গঠনমূলক বাংলা লিরিকের উপর আমরা কাজ করার চেষ্টা করেছি সবসময়। টিপু ভাই আমাদের গান সিলেকশনের ব্যাপারে অনেক চুজি, সবাই ওনার সাথে কাজ করতে পারেন না, উনি খুবই এই জায়গাতে একেবারেই, ওনার একটা খুব দূরদর্শিতা আছে, একটা দক্ষতা আছে বাংলা গান চুজ করার ক্ষেত্রে। তো আমাদের অবজেক্টিভ হচ্ছে আমরা বাংলা গানটাকে গ্লোবালি রিপ্রেজেন্ট করতে চাই, যেহেতু আমাদের এখন একটা অনেক বড় দায়িত্ব এসছে, আমরা 21 পদক পেয়েছি। এবং এর আগে হয়তো বা আপনার জানা থাকবে যে আমাদের একটা ওয়েবসাইট, রাইট, যে ওয়েবসাইট মনে হয় একটা পোর্টাল থেকে আমাদেরকে বিশ্বের 4 নম্বর ব্যান্ড হিসেবে টপ 10 নামে একটি ওয়েবসাইট ছিল, সেখানে গ্লোবালি আমাদেরকে 4 নম্বর অবস্থানে দেখানো হয়েছিল। সো আমাদের প্রেশারটা কিন্তু অনেক হিউজ। তো আমরা চাই বাংলা গানকে বিশ্ব দরবারে রিপ্রেজেন্ট করার জন্য। দুজনকেই প্রতিটি ব্যান্ডের একটি ফিলোসফি বা দর্শন থাকে, আপনারা কোন দর্শনে বিশ্বাসী, ভক্তদের কি মেসেজ দিতে চান? বেসিক্যালি এটা প্রথম থেকেই আমাদের ফিলোসফিটা হলো গুড ম্যাটেরিয়াল, গুড সং, ভালো কন্টেন্ট। এখন সবাই কন্টেন্ট বলে, আমরা বলি গুড ম্যাটেরিয়াল, ভালো গান, যে গান আপনাকে আমাদেরকে যুগের পর যুগ বাঁচিয়ে রাখবে, সেভাবে গানগুলো আমরা তৈরি করার চেষ্টা করি, এবং ওইভাবে অ্যারেঞ্জমেন্ট প্রডিউস করে ওগুলো আমরা দর্শক শ্রোতাদেরকে উপহার দেওয়ার চেষ্টা করি। তার আগে যেই কাজটা আমরা করি, যেই গানটা আমরা সিলেক্ট করি, ওই গানটা আমাদের আগে নিজেদের ভালো লাগতে হয়। যদি আমাদের নিজেদের না ভালো লাগে, আমি আপনাকে বা দর্শক শ্রোতাদেরকে ভালো লাগাতে পারবো না। এইভাবে জিনিসগুলো আমরা আসলে শর্ট আউট করি, ওয়ার্কআউট করি। পলাশ ভাই কি যুক্ত করবেন? যে ঠিক তো বলেই দিলেন, আসলে আমাদের দর্শনটা যেটা, সেটা হচ্ছে যে আমরা সত্য কথা বলতে চাই। আমাদের আপনি যদি দেখেন অবাক ভালোবাসা একটি গান আছে আমাদের, যেটা আমার যেটা মনে হয় যে ইটস এ লেজেন্ডারি সং, এটা একটা অমর গান। এবং এই গানটার প্রেক্ষাপট বা এই গানটার পটভূমি যদি আপনি একটু অ্যানালিসিস করেন, দেখবেন সবাই মনে করবে যে একটা রোম্যান্টিক সং, বাট ইট ইজ নট। এটা আসলে সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ, আমরা এই যে জীবনটা পেয়েছি, যে প্রকৃতি পেয়েছি। তো ভালোবাসা তো আসলে শুধু মানুষে নয়, ভালোবাসা এই প্রকৃতির উপরেও আছে। ভালোবাসা আমার আশেপাশে যে পশু পাখি আছে, গাছপালা আছে, সবার প্রতি আমাদের ভালোবাসা একটা দায়িত্ব আছে। এই জন্য আমরা হয়তো আশরাফুল মাখলুকাত, হিউম্যান বিং। আমাকে যেটা মনে হয় আমাদের ওই জায়গাতেই আমরা কাজ করি, আমরা সবসময় ধ্রুব সত্যটাকে তুলে ধরার চেষ্টা করি। আমাদের দায়িত্বে এটা যে সমাজকে আমরা সুন্দর মেসেজ দিতে চাই, যেটা হওয়া উচিত সেটাই বলতে চাই, সাদাকে সাদা, কালোকে কালো। টিপু ভাই, অনেকে বলেন একটি ব্যান্ডকে পরিচালনা করা খুবই দুর্বিষহ ও সাংঘাতিক কঠিন কাজ, এই অসাধারণ কাজ হচ্ছে কিভাবে? সব কাজই আসলে টিম ওয়ার্কের মাধ্যমে হয়, একার পক্ষে কোনো কিছু করা সম্ভব না। হ্যাঁ, আমার হয়তো পরিচালনা বলেন, ম্যানেজমেন্ট বলেন, লিডারশিপ বলেন, সেগুলো করি, কিন্তু সবার মতামতকে গুরুত্ব দিয়ে করি, সবার সাইকোলজি বুঝে করার চেষ্টা করি।
কার কোনটা প্রয়োজন, কিভাবে করলে কার ওটা ভালো হবে, ভালো ডেলিভারি হবে, এগুলো সবার সাথে ইন্ডিভিজুয়ালি আমি ডিসকাস করি সব সময় এবং প্রত্যেকের মতামতকে গুরুত্ব দিই। ভালো খারাপ যেটাই হোক, যেটা ভালো সেটাই আমরা সবাই মিলে করার চেষ্টা করি। আর আসলে আরেকটা বিষয় হলো ধৈর্য। ধৈর্য থাকতে হবে যে কোনো ভালো কাজের পিছিয়ে। ধৈর্য, স্যাক্রিফাইস, ওই দূরদর্শিতা যদি না থাকে আসলে ঠিকভাবে করা যায় না। আর আরেকটা জিনিস হলো চেষ্টা করি আমরা যতটুকু সম্ভব ডাউন টু আর্থ থাকতে, মানে আমরা আমাদেরকে কিছু পারি বা করি ওই অহংবোধটা যেন আমাদের কারোর ভিতরে না থাকে, সেটা আমরা চেষ্টা করি। সব কিছু মিলিয়ে আসলে আগাই, একার পক্ষে সম্ভব না। দিস ইজ মেনলি টিম ওয়ার্ক। ভাই আপনি কি যুক্ত করবেন? দেখেন, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে একটা ব্যান্ড সফলকাম কিভাবে হয় বা স্বনামধন্যে এই 4 দশক ধরে কিভাবে দাঁড়িয়ে আছে, তাহলে আমি বলবো একটা সঠিক লিডারশিপ, এবং যেটা পুরো কৃতিত্ব এই মানুষটার। কারণ ব্যান্ডে এত বেশি হার্ডলস গেছে, এত বেশি টাফ টাইম গেছে, এত বেশি লাইন আপে চেঞ্জেস হয়েছে, একটা মানুষ স্টেডি ছিল, ইমারতের মতো দাঁড়িয়ে আছে, দেখি ব্যান্ডটা এখনও টিকে আছে। একটা লিডারশিপের অনেকগুলো ফিচার্স থাকে। তার আন্ডারে যারা কাজ করে, তাকে যারা ফলো করে, তাদেরকে মোবিলাইজ করা, তাদের মানসিকভাবে তাদেরকে মনোবল যোগানো, তাদেরকে মানসিকভাবে বুস্ট আপ করা, তাদের যেটা দরকার যখন যেটা দরকার সেটাকে নিশ্চিত করা, এই সবগুলো ফিচার টিউবওয়ের মধ্যে আছে। এবং সেই জন্যেই আজকে ওয়ারফেজ, আমার যেটা মনে হয়, আপনি যদি আমাকে জিজ্ঞেস করেন যে ব্যান্ডটা কেন এতদিন দাঁড়িয়ে আছে, এই মানুষটার জন্য দাঁড়িয়ে আছে। আসলে আমাদের 5-6 জন যারা আমরা কাজ করছি, আমাদের এক একজনের এক এক রকমের প্রবলেমস থাকে, এবং উনি ঠিক আমাদের ফ্যামিলি মেম্বারের মতন আমাদের জীবনে এমনভাবে এসে আমাদের সেগুলো সলভ করে দেন, যেটা আমার কাছে মনে হয় ইটস ভেরি ইউনিক। থ্যাংক ইউ সো মাচ টিউবা ফর ইউর ওয়ান্ডারফুল লিডারশিপ। থ্যাংক ইউ ব্রাদার। পলাশ ভাইয়া, আপনার যেহেতু ক্লাসিক্যাল গান দিয়ে শুরু, এখন আপনি রক ব্যান্ডের ভোকালিস্ট, এই ব্যাপারে জানতে চাবো কিভাবে সম্ভব এটা? অবশ্যই সম্ভব। আমার হচ্ছে মনে হয় যারা গান করছেন, প্রফেশনালি গান করছেন, তাদের সবারই এরকম একটা ব্যাকগ্রাউন্ড আছে, আমার আই বিলিভ দ্যাট। বাট তারপরেও আমাকে যেটা মনে হয়, সঙ্গীত একটা গুরুমুখী শিক্ষা, এটাকে শিখেই আসা উচিত। যেহেতু আমরা বাংলাদেশি, আমরা বাঙালি, আমাদের আসলে একটা প্রক্রিয়ার ভিতর দিয়ে যেতে হয় যদি আমরা গান করি, সেটা আমাদেরকে শিখতেই হবে। এবং আমার কাছে মনে হয় যে এই জিনিসটা আমাকে আজকে যে ভালো করছি, এটার পিছনে আমার ক্লাসিক্যাল মিউজিকের ব্যাকগ্রাউন্ডটাই আসলে অনেক বেশি হেল্প করেছে। টিপু ভাইয়া, আমরা আপনাদের ওয়ার্ল্ড ট্যুর নিয়ে জানতে চাচ্ছি। অস্ট্রেলিয়া, ইউএসএ, কানাডা সহ আপনারা বেশ কিছু ট্যুর করেছেন, সব মিলিয়ে কেমন ছিল? খুবই ভালো ছিল, খুবই ভালো ছিল। আসলে ওটা আমাদের অনেক বড় ট্যুর ছিল, ওই ওয়ার্ল্ড ট্যুরটা। বেসিক্যালি 2024 আমরা ফার্স্টে শুরু করি ইউএসএ দিয়ে, তারপর পরের বছর অস্ট্রেলিয়া, তারপর 2025 আবার শেষের দিকে আমরা গেলাম হলো কানাডায়। খুবই ভালো ছিল, এটা 40 ইয়ার্স লেগেসি ট্যুর ছিল, এবং আমরা এই কারেন্ট লাইন আপ গিয়েছিলাম, এবং প্রত্যেক দর্শক শ্রোতা খুবই আসলে হতবিহ্বল হয়ে গেছে, কি বলবো, ইমোশনাল হয়ে গেছে, কারণ তারা বেড়ে উঠেছে ওয়ারফেজের গান শুনে, অ্যান্ড হোয়াটনট, তাদের সন্তানরা এসছে আমাদের গান শোনার জন্য। দ্যাট ওয়াজ রিয়েলি অ্যামেজিং এক্সপিরিয়েন্স, এবং আমরা অনেক মানে ভালোবাসা, সাপোর্ট সব কিছু পেয়েছি সবার কাছ থেকে। পলাশ ভাইয়া, ব্যান্ড দলীয় পরিবেশনা হলো, ভোকাল স্টেজে বেশ বড় দায়িত্ব পালন করছেন, কিভাবে এই সব কিছু সামলাচ্ছেন? এটা খুব টাফ জব আসলে, এটা অনেক বড় গুরু দায়িত্ব। আপনি যদি ওয়ারফেজকে দেখেন শুরু থেকে, যে ওয়ারফেজের ভোকালিস্টদের একটা লেগাসি আছে, এবং সবাই খুবই দক্ষতার সাথে, খুবই স্ট্রাইকিং ওয়েতে তাদের পারফরমেন্স দিয়ে এসেছিলেন, এবং তাদের একটা ফুটপ্রিন্ট আছে। সো আমার জন্য এই কাজটা অনেক কষ্টসাধ্য, কারণ ওই জায়গাতে আমি যখন আমার নিজেকে দেখি তখন ঘাবড়ে যাই, অনেক ভীত সন্ত্রস্ত হয়ে পড়ি। বাট তারপরে যে বললাম, একটা লিডারশিপ, টিপু ভাই মনোবলকে আসলে কিভাবে দৃঢ় করতে হয় সেটা জানেন, তো ওইভাবে হয়ে যায় আসলে। কিভাবে জানি, ওনার মিষ্টি হাসিটা দেখে, আর ওনার স্নেহপ্রিয় আসলে। আর টিম ওয়ার্ক, ব্যান্ড তো একটা কালেকটিভ এফোর্ট। এখানে সবাই মিলে আমরা যখন একসাথে একটা স্টেজে যাই, স্টেজ ম্যাজিক একটা বলে কথা থাকে, তখন আসলে সব কিছু ভুলে যেতে হয় আসলে। কারণ আপনি যখন মাইকটা ধরবেন, তখন আপনার আসলে ব্যাক আউট করার কোনো অপশন নাই, আপনাকে গানটা গাইতে হবে। সো ভয় পেয়ে কী লাভ আসলে। অশেক গুণে গুণান্বিত একজন মানুষ আপনি, সঙ্গীত শিল্পী, সঙ্গীত পরিচালক, কম্পোজার, যন্ত্রশিল্পী এবং ভালো রন্ধনশিল্পীও আপনি। সব সামলান কিভাবে? রন্ধনশিল্পীটা আসলে যাই না, একবার দুবার মনে করছি, খাইতে হবে। যাই হোক, না, এটা আমি আই বিলিভ যে মানুষের করার অনেক কিছু থাকে, সে আড়ষ্ট হয়ে যায়। আই এম আ মাল্টিটাস্কার, আমি আসলে কাজের ভিতরে থাকতে পছন্দ করি। ঘুমাই কম, এই জন্য মনে হয় অনেকগুলো কাজ করতে পারি। ঘুমের সময়টা কম হয়ে বলে হয়তো বা আমি অনেক কিছু করতে পারি। এটা একটা প্লেফুলনেস আসলে। এজ ইজ জাস্ট আ নাম্বার আসলে। আপনার ভিতরের মানুষটা সবসময় আমার মনে হয় যে ওটা একটা তরুণ একটা মানুষ বসবাস করে।
সেই তরুণটাকে নিয়ে খেলতে চাই আসলে, যে ও ছটফট করছে, কিছু শিখছে, কিছু জানছে। এইটা বিলিভ টিউবের ভিতরেও একই জিনিসই কাজ করে। টিপু ভাইও ভালো রান্না করতে পারেন। অফকোর্স টিপু ভাই অ্যামেজিং, টিপু ভাই আমাদের সবার থেকে হি ইজ দ্য বস। বাট আমি রান্না করতে পারি। হ্যাঁ। আচ্ছা, টিপুর বাসায় আমরা যে মাঝে মাঝে একটা হামলা দিই, ভাবি এবং টিপু দুজনেই রান্না করেন খুব সুন্দর। আমি মেনলি আমি টুকটাক। টিপু ভাই, বর্তমান লাইন আপের সব মেম্বারদের সম্পর্কে সবাই জানে, তবুও সবার মধ্যে সবচেয়ে বেশি অলস কে? তার সম্পর্কে কি প্রমাণ রয়েছে? সামির আছে, আমাদের কয়েকজন আছে, আমাদের গিটারিস্ট একটু অলস টাইপের আছে, ঠিক আছে, সবার নাম বললাম না, আছে কম বেশি আছে, সবাই অলস, বাট কাজে সবাই আবার সব ফোকাস। কাজ যখন আসে তখন সবাই তখন আবার সবাই একেবারে সঠিক পর্যায়ে সঠিক জায়গায় ওরকম পারফরমেন্স। ভাইয়া, দেশের যে কোনো ধরনের জানরার ব্যান্ডে এই প্রথম কোনো ব্যান্ড দেশে রাষ্ট্রীয় পুরস্কার ও স্বীকৃতি পাচ্ছে, এটাকে আপনি কিভাবে দেখবেন? অবশ্যই অবশ্যই, এটা অবশ্যই একটা খুব পজিটিভ বিষয়। এটা আসলে আমরা ব্যান্ড ইন্ডাস্ট্রির ব্যান্ডের শিল্পীরা এটা চিন্তা করি নাই, যদিও এটা আমাদের অনেক দিনের দাবি ছিল যে 21শে পদকে ব্যান্ডকেও এই ব্যান্ড ক্যাটাগরিটা আসা উচিত। এটা আমাদের অনেক দিনের একটা দাবি ছিল। এটা অনেক লেখালেখি হয়েছে, অতীতে এটা অপসংস্কৃতি বলা হতো, কিন্তু এই অপসংস্কৃতি আজকে আমরা 21শে পদক পেলাম সংস্কৃতিতে অবদান রাখার জন্য। তা এটা অবশ্যই খুব ভালো লাগার বিষয়। আমাদেরকে তো অনেক অনুপ্রাণিত করেছে এই বিষয়টা, এই পদকটা, এই অ্যাচিভমেন্টটা, এই স্বীকৃতিটা। আমার বিশ্বাস এটা আমাদের ব্যান্ড মিউজিক ফ্র্যাটার্নিটিকে অনেক উৎসাহিত করবে এবং নতুন জেনারেশন যারা আছে তাদের মিউজিক কম্পোজিশন তাদেরকেও এগিয়ে নেওয়ার ক্ষেত্রে অনেক উৎসাহিত করবে, গতির সঞ্চার করবে। তারা চিন্তা করবে ওনারা যখন পেয়েছে তখন আমরা কেন পাবো না, পাবে। এছাড়া শুধু ওয়ারফেজ না, আমি বলবো বাংলাদেশের আর অন্যান্য আরও যারা সিনিয়র ব্যান্ড আছেন তারাও কিন্তু যোগ্যতা রাখেন এই পদকের জন্য। পলাশ ভাইয়া কি যুক্ত করতে চাচ্ছেন? দেখেন, ইটস জাস্ট আ বিগিনিং, এটা শুরু হলো আসলে। এবং আমাদের কাছে যেটা মনে হয় যে আমাদের যে প্রাপ্তিটা আমাদের এসছে, যে অর্জনটা এসছে, এর থেকে যেরকম খুশিটা আমরা হয়েছি, আনন্দিত হয়েছি, এর থেকে বেশি আনন্দিত হয়েছি যে এবি পেয়েছেন, শ্রদ্ধা আয়ুব বাচ্চু ভাই পেয়েছেন। এটা আসলে দরকার ছিল অনেক আগেই, আমার কাছে যেটা মনে হয়। এটা জাস্ট তুমি যেমনটি বললেন যে জাস্ট এটা একটা শুরু হলো। আমার মনে হয় আপনি দেখবেন এরপরে আমাদের অবশ্যই আরও যারা সিনিয়র ব্যান্ডস আছেন, যারা এই লেগাসিটিকে ক্যারি করেছেন, বাংলা অপসংস্কৃতি থেকে এখন একটা ম্যাসিভ জায়গাতে ব্যান্ড মিউজিকটা পৌঁছে গেছে। আপনি প্রত্যেকটা জায়গাতে ব্যান্ড মিউজিকে খুঁজে পাবেন এখন, কারণ তারুণ্যের উন্মাদনা বলেন, কোনো ফান্ড রেজিংয়ে বলেন, যে কোনো কিছুতে ব্যান্ড মিউজিক ইজ দেয়ার। একটা বড় কনসার্টে যে ফান্ডটা রেইজ হয়, একটা সাহায্য, কোনো সেটা বন্যা সাহায্যার্থে হোক, কারো ক্যান্সার ট্রিটমেন্টের জন্য সাহায্যের জন্য হোক, চ্যারিটি হোক, ব্যান্ড মিউজিক ইজ দেয়ার। সো এটা এখন অনেক বড় একটা জায়গায় পৌঁছে গেছে। তো আমার মনে হয় 21শে পদকটা আমাদেরকে দিয়ে শুরু হলো, এইটা চলমান থাকবে, এটা আমরা বিশ্বাস করি। অবশ্যই এই প্রসঙ্গে আরেকটু কথা বলি, সেটা হলো যে বর্তমানে যারা সাংস্কৃতিক মন্ত্রণালয়ের দায়িত্বে আছেন, শিল্পকলার দায়িত্বে আছেন, ইয়াং জেনারেশন অনেকেই আছেন, আসলে তারাও আমাদের বিশ্বাস ওই টিমটা খুব ভালোভাবে কাজ করেছে। এই যারা যারা এবার 21শে পদক পেয়েছে তাদের যোগ্যতা অনুযায়ী তাদেরকে স্বীকৃতি দেওয়ার বিষয়ে বিহাইন্ড দ্য সিন কাজ করেছে। এবং অবশ্যই মুস্তফা সরোয়ার ফারুকী এবং আরও যারা আছেন সবার প্রতি আমরা কৃতজ্ঞ, এবং তাদের টিমওয়ার্কের কারণেই হয়তো সম্ভব হয়েছে এটা, জানি না। প্রথম থেকে শুরু করে এই পর্যন্ত লাইন আপে অনুভূতি কি সবার অনুভূতি? অবশ্যই অবশ্যই সবার খুবই অনুভূতি ভালো, সবাই এক্সাইটেড। আসলে আমাদের ফাউন্ডিং লাইন আপ থেকে এ পর্যন্ত যারা কাজ করেছে এবং আছে, আসলে প্রত্যেকের কাছেই আমরা কৃতজ্ঞ। আমি নাইমুল, হেলাল, কমল, বাপ্পি, দেওয়ার ফাউন্ডিং লাইন আপ। তারপরেও আমাদের অনেক মেম্বার, প্রত্যেকের নাম বলে শেষ করতে পারবো না, রেশাদ, মাসুক, তারপর অনি, মিজান, সাজ্জাদ, বালাম, মানে বলে শেষ করতে পারবো, বেদ বাবা, সুমন, ইকবাল ইসলাম, জুয়েল, অনেকেই প্লাস আমরা কারেন্ট লাইন আপ তো আছি। মানে প্রত্যেকেই খুবই এক্সাইটেড, খুবই এক্সাইটেড। আসলে মানে কেউ বিশ্বাসও ওইভাবে করতে পারছে না। এবং আসলে এই অ্যাওয়ার্ডটা আমাদের একার ফল না, আমাদের এ পর্যন্ত প্রথম থেকে এ পর্যন্ত যারা কাজ করে গেছে প্রত্যেকের কাছে আমরা কৃতজ্ঞ। প্রত্যেকের ওয়ার্কস আছে, মিউজিক্যাল ওয়ার্কস, এই ওয়ার্কসের জন্য আমরা কৃতজ্ঞ। এবং আমরা প্রত্যেকের ফ্যামিলির কাছে কৃতজ্ঞ।
আসলে ফ্যামিলির অনেক কিছু সহ্য করে শিল্পীদের, আপনারা জানেন কম বেশি। সেই সাথে কৃতজ্ঞ যাদের ছাড়া সম্ভব না, দর্শক শ্রোতা যাদের ভালোবাসার কারণে এখন আমরা টিকিয়ে আছি, এগিয়ে এগিয়ে যাচ্ছি সবার সাপোর্টের কারণে। আবার যারা সাপোর্ট করেছে করছে সবার কাছে আমরা কৃতজ্ঞ। আমাদের ক্রু টিম আছে, আমাদের অফিসিয়াল টিম আছে, প্রত্যেকের কাছে আমরা কৃতজ্ঞ। পলাশ ভাইয়া, ওয়ারফেস কেন অন্য ব্যান্ড থেকে আলাদা? এটা অ্যান্সারটা দিয়েছিলাম যে আমরা আসলে সবসময় সত্যটাকে বলার চেষ্টা করি। আমাদের মিউজিক্যাল যেই জার্নিটা, এটা যেরকম অনেক বৈচিত্র্য, এবং অ্যাট দ্য সেম টাইম আমাদের গানের মধ্যে একটা ইউনিকনেস আছে, আমাদের সুরের মধ্যে একটা ইউনিকনেস আছে, আমাদের লিরিকের ক্ষেত্রে একটা ইউনিকনেস আছে। আমরা আলাদা যদি বলি, আমি এক কথায় যদি বলি যে আমরা আলাদা এই কারণে, কারণ আমরা এখনও স্বনামধন্যে সগর্বে টিকে আছি। এটা আসলে অনেক বড় একটা প্রাপ্তি। 4 দশকের বেশি আমাদের বয়স, এখন 43, রাইট? 42 রানিং। সো এই যে, এবং আরেকটা ব্যাপার একটু বলতে যেখানে যুক্ত করতে চাই, যে আমরা যখন বিদেশে ট্যুর করতে যাই তখন তো ওখানে তো বাঙালি কমিউনিটিরা অনেক বেশি এক্সাইটেড থাকে। এমনও হয়েছে যে এক ফ্যামিলির বাবা এসছে, তার ছেলে এসছে এবং তার ছেলেও এসছে, মানে বাবা, তার ছেলে এবং তার নাতি, 3 জনই ওয়ারফেজের টি শার্ট পরে আমাদের কনসার্ট দেখতে এসছে। তো এই যে আমরা 4 দশকের বেশি সময় ধরে গান করে যাচ্ছি, প্রত্যেকটা জেনারেশনের হৃদয়ে আমাদের স্থান। এই জন্যই আমরা ইউনিক, এই জন্যই আমরা আলাদা। টিপু ভাইয়া, ওয়ারফেস যেহেতু 21 পদক পেতে যাচ্ছে, আপনাদের রেমুনারেশন কি বাড়াবে নাকি আগের মতোই থাকবে? সেটা বলতে পারছি না, এটা বলতে পারছি না, দেখা যাক কি হয় এটা সময় বলে দিবে, এখন কিছু বলতে পারছি না। আরেকটু এই প্রসঙ্গে কথা বলি যে তুমি যে আমাকে জিজ্ঞেস করলে সবার অনুভূতিটা কি, শোনো, সবার অনুভূতিটা খুবই ভালো। আমি কয়েকজনের কথা বলতে চাই। আমাদের ফাউন্ডিং লাইন আপ থেকে শুরু করে স্পেশালি আমাদের ফার্স্ট অ্যালবামের লাইন আপ, ইব্রাহিম আহমেদ কমল, সঞ্জয় কামরান রহমান, রাসেল আলী, মেহমুদ জগলুল করিম, বাবনা করিম আর আমরা যারা আমরা ফার্স্ট অ্যালবামটা রিলিজ করি, আসলে মাসুক রহমান, আসলে আমাদের ওইটা কিন্তু একটা টার্নিং পয়েন্ট আমাদের। এটা আসলে কখনোই আমরা অস্বীকার করতে পারবো না। এটা বাংলা মিউজিক ইন্ডাস্ট্রির জন্য একটা টার্নিং পয়েন্ট ছিল। আমাদের এই ফার্স্ট অ্যালবামে যারা ছিলেন, যারা কাজ করেছেন, সেকেন্ড অ্যালবামেও তাদের কাছে তো কৃতজ্ঞ, সেই সাথে আমাদের কারেন্ট লাইন আপ সহ যারা আছেন প্রত্যেকের কাছে কৃতজ্ঞ। আসলে এই কৃতজ্ঞতার শেষ নাই, সত্যি কথা। ভাইয়া, যেহেতু আমরা কিছুদিন পর গণতান্ত্রিক একটি সরকার পাচ্ছি, তো বাম্বার ভাইস প্রেসিডেন্ট হিসেবে আপনি এই সঙ্গীতের ব্যাপারে কেমন বাংলাদেশ দেখতে চান? আসলে যদি সব কিছু ঠিকঠাক থাকে এবং গণতান্ত্রিক সরকার আসে, অবশ্যই এটা খুব পজিটিভ একটা বিষয় হবে আমাদের সবার জন্য। আমরা এটার জন্য অপেক্ষা করে আছি সবাই অধীর আগ্রহে, এবং বিশ্বাস করি যদি সব কিছু ঠিক থাকে আমাদের মিউজিক ইন্ডাস্ট্রি আরও অনেক গতি সঞ্চালন হবে এবং আমাদের অ্যাক্টিভিটিস আরও বাড়বে। কারণ কি, আমাদের মানুষের বেসিক নিডের পরে কিন্তু এন্টারটেনমেন্ট। এটা যদি বেসিক নিডটা ঠিক থাকে তাহলে কিন্তু আমরা অনেক কিছু করতে পারবো এন্টারটেনমেন্ট ওয়ার্ল্ডে, এন্টারটেনমেন্ট লাইনে, শোবিজ ওয়ার্ল্ডে। তো এটা খুব ইম্পর্ট্যান্ট, এবং বিশ্বাস করি যেন সব কিছু ঠিকঠাক থাকে এবং আমরা শিল্পী সমাজ যেন সুন্দরভাবে দেশের জন্য, আমাদের সবার জন্য কাজ করতে পারি। পলাশ ভাই কি বলতে চাচ্ছেন এ ব্যাপারে? আমি খুবই পজিটিভ এই বিষয়টাতে। যে সরকারি আসুক না কেন, আমাদের ব্যান্ড মিউজিক ফ্র্যাটার্নিটিতে যেরকম এক্সপ্যান্ড করেছে, এটা একটা জ্বালামুখীর মতন। আসলে এটাকে এভাবে হাতে বা কোনোভাবে মাফুল করা সম্ভব না, এটাকে সম্ভব না আসলে। এবং আমরা কিন্তু যেমন ক্রিকেট যেরকম একটা সম্পদ, আমাদের একটা অ্যাসেটের মতো, আমরা এটা ওয়ার্ল্ড রিপ্রেজেন্ট করতে পারি। এবং সেভাবে আমার যেটা মনে হয় যে ব্যান্ড মিউজিক হোক বা বাংলাদেশ সঙ্গীতকেও আসলে ওইভাবে সরকারকে চিন্তা করা উচিত যে কীভাবে কাজ গ্লোবালি এটাকে আরও মানে মোবিলাইজ করা যায়, কীভাবে আমাদেরকে গ্লোবালি আরও বেশি স্বীকৃতি নিয়ে আসা যায়, যেটা আমাদের বাংলাদেশের গর্বটাকে নিয়ে আসবে। তো আমার কাছে এটা মনে হয় যে সরকারি আসুক না কেন, আমাদের সাথে একাত্মতা অবশ্যই ঘোষণা করতে হবে। বিকজ আমরা যে কোনো পর্যায়ে আমরা আসলে উই আর ফাইটার্স, আমরা নেমে যাই মাঠে, আমরা কোনো কিছু দেখি না। আমরা যেখানে অসঙ্গতি দেখি সেখানে নামি, যেখানে ফান্ড রেজিং দরকার সেখানে নামি, যেখানে কোনো প্রাকৃতিক দুর্যোগ ঘটে সেখানেও আমরা চলে যাই আসলে। সো আমাদেরকে কাজে লাগানো প্রত্যেকটা সরকারের জন্যই লাভবান হবে, আমি বিশ্বাস করি তাই। 21 পদক দেওয়ার জন্য ওয়ারফেসকে কেন বেছে নেওয়া হলো? কেন মনে হলো যে ওয়ারফেস যোগ্য? এটা তো আমরা বলতে পারবো না, এটা যারা দিয়েছেন তারাই বলতে পারবেন। বাট যেটা আমাদের কাছে মনে হয়, বেসিক্যালি আমাদের গান, আমাদের এই এত বছরের যে রিচ ক্যাটালগ আছে, গান আছে, সেটা একটা মেন বিষয়। এবং সেই সাথে এতবার লাইন আপ পরিবর্তন হওয়ার পরেও যে আমরা লিগেসিটা মেনটেন করতে পারছি উইথ দ্য কোয়ালিটি, এবং ওইভাবে অ্যাক্টিভ পারফরমেন্স করে যাচ্ছি, প্রায় 41-42 বছরের একটা ব্যান্ড সেগুলা। এবং আমরা চেষ্টা করি সবসময়
পরিচ্ছন্নভাবে শো করতে, পারফর্ম করতে এবং ব্যাপারগুলো ডেলিভারি করতে। তো সব কিছু মিলিয়ে হয়তো তারা যোগ্য মনে করেছেন আমাদেরকে। ভাইয়া কি বলবেন? দেখেন, আমাদেরকে যেভাবে মানুষ ভালোবাসে সেটা কি দিয়ে? আমাদের গান দিয়ে। So, এর কোডটা হচ্ছে আমাদের গান। আমি যদি বলেন যে এই পুরস্কারটা আমাদের কেন দেওয়া হচ্ছে, তাহলে আমি উপরে কোডে আছে আমাদের কোয়ালিটিফুল, আমাদের খুবই বৈচিত্র্যময় আমাদের সঙ্গীত, আমাদের যেটা দিয়ে আমরা কাজ করি। তারপরে আসি যে প্রত্যেকটা জেনারেশনে এখনও পর্যন্ত সমান জনপ্রিয়তা বজায় আছে। থার্ডলি আমি যদি বলি আপনাকে, সেটা হচ্ছে যে আমাদের গানের বৈচিত্র্য অনেক। আমাদের কিন্তু ফোক গানও আছে, আমাদের লালনের একটা অ্যালবামও আছে, সেখানে মিজান ভাই অসাধারণ গান গেয়েছেন। এবং আমরা কয়েকদিন আগে নজরুলের জন্য গানও করেছি, আমাদের নজরুল সঙ্গীতও আমাদের করা আছে। তো আমাদেরকে আপনি যে ছাঁচেই ফেলেন না কারণ আমরা সেখানেই আমাদের বৈচিত্র্য দিয়ে, আমাদের স্বকীয়তা দিয়ে আমরা একটা ভালো মিউজিক প্রেজেন্ট করতে পারি। তো আমার মনে হয় সব কিছু মিলিয়েই আমাদের আসলে এই প্রাপ্তিটা, আসলে যে একটা ব্যান্ড শুধু সঙ্গীত নয়, কোথায় তাদেরকে বসানো যায়, কিভাবে দেখানো যায়, সব কিছু মিলিয়ে একটা অ্যানালিসিস করে হয়তো বা এই জায়গাতে আমাদেরকে যোগ্য মনে করা হয়েছে। সংক্ষেপে এক কথায় দর্শকদের কি বলবেন দুজনেই? আসলে এই 21শে পদক, এই পুরস্কারটি আমাদের জন্য একেবারে অপ্রত্যাশিত ছিল, বাট আমাদেরকে চিন্তা করা হয়েছে, আমরা পেতে যাচ্ছি। এই জন্য আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি সবার কাছে। এবং এই পদক আমাদের দায়িত্ব আরও অনেক বাড়িয়ে দিয়েছে। আমরা যেন সামনে আমাদের দর্শক শ্রোতাদেরকে নিয়ে, আমাদের সবাইকে নিয়ে সামনে আরও ভালো কাজ করতে পারি, সেই দোয়া রাখবেন। আপনাদের সাহায্য, আপনাদের সাপোর্ট চাই আমরা সবাই। আপনাদেরকে ধন্যবাদ আমাদের স্টুডিওতে এসে সময় দেওয়ার জন্য। আপনাদের জন্য শুভেচ্ছা রইল। অনেক ধন্যবাদ। থ্যাংক ইউ ফর হ্যাভিং আস। দর্শক, এই ছিল আমাদের আজকের আয়োজন। আগামীকাল ফিরে আসবো ঠিক একই সময়ে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর দেখতে থাকুন যমুনা টেলিভিশন। শুভরাত্রি।